মিউজিক্যাল চেয়ার 3 নম্বর ব্যাটিং পজিশনটা, যেটা টেস্ট ক্রিকেটে খুব গুরুত্বপূর্ণ ব্যাটিং পজিশন হিসেবে ধরা হয়, যেখানে একসময় ডন ব্র্যাডম্যান ব্যাট করেছেন অস্ট্রেলিয়ার হয়ে, যেখানে রাহুল দ্রাবিড় দীর্ঘদিন ধরে ব্যাট করেছেন ভারতের হয়ে, সেই ব্যাটিং পজিশনটাকে কার্যত বর্তমান ভারতীয় টিম ম্যানেজমেন্ট একটা মিউজিক্যাল চেয়ার বানিয়ে নিয়েছে। আজকে যা সমস্ত কিছু আলোচনা করছি ওয়াশিংটন সুন্দরকে নিয়ে, সম্পূর্ণটাই কিন্তু তার ব্যাটিং পারফরমেন্সের উপর দাঁড়িয়ে। তিনি যে রবি অশ্বিনের জায়গায় এলেন, সেই জায়গায় খেলতে এসে বোলার ওয়াশিংটন সুন্দরের পারফরমেন্সটা ঠিক কিরকম। স্ট্যাটিস্টিক্স বলছে এবছরে তার খেলা 9টা টেস্টের মধ্যে 9টা টেস্টে তিনি 10টা উইকেট পেয়েছেন। ম্যানেজমেন্টের কিছু তুগলকি সিদ্ধান্তের কারণে যে টিমটা এত ভালো টেস্ট ক্রিকেটে পারফর্ম করছিল বিগত বেশ কিছু বছর ধরে, সেই টিমটা কিন্তু আজকে একটা সাধারণ টিমে পরিণত হয়েছে বললেও বোধহয় বেশি বলা হবে। উইলোর উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে এই ভিডিওটা যখন রেকর্ডিং করছি তখন অবধি গৌহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্টের 3য় দিনের খেলা পরে, অর্থাৎ এই অবস্থায় দাঁড়িয়েও ভারতীয় টিম শেষ পর্যন্ত কোনো মিরাকেল করে এই টেস্ট ম্যাচটা বাঁচাতে পারলো কিনা সেটা জানার সময় বা সৌভাগ্য এখনো হয়নি। তবে এটা মোটামুটি বোঝাই যাচ্ছে যে এই খুব মিরাকেল কিছু না হলে এই টেস্ট ম্যাচটা ভারতীয় টিম হারতে চলেছে, এবং সেই সঙ্গে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হওয়ার পরে আরও একটা বড় সিরিজ ভারত ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হতে চলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে দলটাকে, বা বিশেষত আমি যখন থেকে ক্রিকেট দেখা শুরু করেছি একদম 90 দশকের শুরু থেকে বলা যায়, 90 সাল থেকে বলা যায়, সেই সময় থেকে কিন্তু ভারতীয় ক্রিকেট দলকে দেশের মাঠে অন্তত টেস্ট ক্রিকেটে এত কুৎসিত পারফরমেন্স, কুৎসিত শব্দটা খুব জেনে শুনে বুঝেই ব্যবহার করছি, এত কুৎসিত পারফরমেন্স করতে কখনো দেখিনি। হঠাৎ কি হলো, যে দলটা এর আগে 2বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেললো, গত বছরে একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল এবার আমরা ফাইনাল খেলবো, পরপর 3য়বার ফাইনাল খেলার হাতছানি ছিল যে দলটার সামনে, সেই দলটা গত 1 বছরে হঠাৎ করে এতটা শার্প ডিক্লাইন করলো কেন তাদের পারফরমেন্স? কি কারণ এর মনে হয়? ব্যক্তিগতভাবে আমার কাছে অন্তত অনেকেই এই প্রশ্নটা তুলছেন যে শুধুমাত্র খারাপ পারফরমেন্সের জন্য ম্যানেজমেন্টকে দায়ী করে লাভ নেই, খেলোয়াড়দেরও অবশ্যই একটা দায় থেকে যায়। ঠিক কথা, অবশ্যই খারাপ পারফরমেন্স হোক ভালো পারফরমেন্স হোক, দুটো ক্ষেত্রে খেলোয়াড়দের একটা দায় থাকে। এখানেও যেভাবে ইডেন গার্ডেন্সে ভারতীয় ব্যাটাররা স্পিনের মোকাবিলা করতে পারলেন না, আবার গৌহাটিতে এসে মার্কো জেনসনের সামনে যেভাবে প্রথম ইনিংসে মিডল অর্ডারটা ভেঙে পড়লো, তাতে করে অবশ্যই খেলোয়াড়দের তো একটা দায় আছে, কিন্তু তার থেকেও একটা বড় দায় বা তার থেকেও বড় দায়ভার বোধহয় বর্তমান টিম ম্যানেজমেন্টে। কেন বলছি, একটু বিষয়গুলোর ভেতরে ঢুকলে বুঝতে পারা যাবে। বিশ্ব টেস্ট ক্রিকেটের ইতিহাসে যে কোনো একটা ভালো দলকে বেছে নিন, যে কোনো একটা দলকে উদাহরণ হিসেবে দেখুন, সেখানে দেখতে পারবেন যে সবসময় যে কোনো ভালো দলে বা সেরা দল, যেগুলোকে আমরা সেরা দল বলে মনে করি, সেটা ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজ হোক, সেটা রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া হোক, বা এই রিসেন্ট পাস্টে ভারতীয় টিম হোক, যাই হোক না কেন, যে দলগুলো পরপর অনেক বেশি ম্যাচ জিতেছে, ভালো পারফরমেন্স করেছে, সেখানে কিন্তু একটা জিনিস খুব নিশ্চিত থাকে, সেটা হচ্ছে দলের 3 নম্বর ব্যাটিং পজিশনটা। এবং সাধারণত টেস্ট ক্রিকেটে দলের অন্যতম সেরা ব্যাটারকে, ইফ নট হি ইজ দ্য বেস্ট, তাকেই পাঠানো হয় 3 নম্বরে ব্যাট করার জন্য। ভারতীয় দলের ক্ষেত্রে আমরা দেখেছি সাম্প্রতিক অতীতে বা তার আগে রাহুল দ্রাবিড় দীর্ঘদিন ধরে এই জায়গাটা ব্যাট করেছেন, তারপরে চেতেশ্বর পূজারা ব্যাট করেছেন, রিকি পন্টিং একটা সময় দীর্ঘদিন ধরে এই পজিশনটা ব্যাট করেছেন। কিন্তু এই ভারতীয় দলে সবচেয়ে ব্যাটিং পজিশনের সবচেয়ে নড়বড়ে জায়গাটা সম্ভবত 3 নম্বর, এবং এই 3 নম্বর জায়গাটা নিয়ে একটা অদ্ভুত কনফিউশন রয়েছে টিম ম্যানেজমেন্টের মধ্যে। তারা বোধহয় কোথাও এই জায়গাটা নিয়ে সন্দিহান, এই জায়গাটা কাকে খেলাবে। তা না হলে গৌতম গম্ভীর যবে থেকে কোচ হয়ে এসেছেন তারপর থেকে পরিসংখ্যান উঠিয়ে দেখলে দেখা যাচ্ছে যে 19টা টেস্টে মোট 7 জন ব্যাটারকে 3 নম্বরে ব্যাট করার জন্য পাঠানো হয়েছে। কখনো শুভমান গিল, কখনো বিরাট কোহলি, কখনো দেবদত্ত পাডিক্কাল, কখনো কেএল রাহুল, সাই সুদর্শন, করুণ নায়ার, ওয়াশিংটন সুন্দর,
মিউজিক্যাল চেয়ার 3 নম্বর ব্যাটিং পজিশনটা, যেটা টেস্ট ক্রিকেটে খুব গুরুত্বপূর্ণ ব্যাটিং পজিশন হিসেবে ধরা হয়, যেখানে একসময় ডন ব্র্যাডম্যান ব্যাট করেছেন অস্ট্রেলিয়ার হয়ে, যেখানে রাহুল দ্রাবিড় দীর্ঘদিন ধরে ব্যাট করেছেন ভারতের হয়ে, সেই ব্যাটিং পজিশনটাকে কার্যত বর্তমান ভারতীয় টিম ম্যানেজমেন্ট একটা মিউজিক্যাল চেয়ার বানিয়ে নিয়েছে। তারা জানে না কাকে 3 নম্বরে স্থায়ীভাবে খেলাবে, একটা অদ্ভুত পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে। যখনই মিউজিকটা বন্ধ হয়ে যাচ্ছে তখন চোখের সামনে যাকে দেখা যাচ্ছে তাকে 3 নম্বরে ব্যাট করতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটা একটা অদ্ভুত কালচার। ফলে কি হচ্ছে, তা সেখানে যারা খেলছেন তাদের মধ্যে একটা সিকিউরিটির অভাব দেখা যাচ্ছে। আমাদের চ্যানেলে এর আগে কোনো অনুষ্ঠানে বর্তমান কোচ রাজস্বী চৌধুরী দুটো বিষয়ের ওপর খুব জোর দিয়েছিলেন ভালো পারফরমেন্সের জন্য। এক হচ্ছে খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা, এবং 2 হচ্ছে খেলোয়াড়দের দলে জায়গা পাওয়ার যে সিকিউরিটি, সেটার বিষয়। একজন প্লেয়ারের মনের মধ্যে যদি সে যখন ব্যাট করতে যাবে বা বল করতে যাবে, তাকে দলের জায়গা পাওয়াটা নিয়ে ভাবতে হয়, তার পারফরমেন্স সবসময় এফেক্ট করবে। আর এই 3 নম্বর পজিশনটা নিয়ে এইটাই হয়ে আসছে কিন্তু বেশ কিছুদিন ধরে। বেশ কিছুদিন মানে আমি বিগত 1 বছর বা 12-14 মাসের কথাটা বোঝাতে চাইছি। সাই সুদর্শন একজন নতুন প্লেয়ার, তাকে 3 নম্বরে খেলানো হলো একটা ম্যাচে, তারপর বাদ দেওয়া হলো। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গত সিরিজে খেলানো হলো একটা ম্যাচ, দুটো ম্যাচে, একটা ম্যাচে তিনি লাস্ট ম্যাচে তিনি 87 করলেন, পরের ম্যাচে তাকে ড্রপ করে দেওয়া হলো, আবার তাকে ফিরিয়ে নিয়ে আসা হলো 3 নম্বরে খেলানোর জন্য। করুণ নায়ার, যিনি তিনি ব্যর্থ সফল সেগুলো পরের কথা, কিন্তু একটা স্টেডি জায়গা তো দেওয়া উচিত। একটা প্লেয়ারকে যখন সুযোগ দেওয়া হবে ক্রিকেটটা খেলার জন্য, তাকে অন্তত একটা পজিশনে বা একটা জায়গায় 5টা ম্যাচ তো তাকে দেওয়া উচিত নিজেকে প্রুভ করার জন্য। যে ওয়াশিংটন সুন্দর ইডেন গার্ডেন্সে এই ভয়াবহ ব্যাটিং ব্যর্থতার মধ্যে এত ভালো ব্যাটিংটা করলেন, তাকে পরের টেস্টে নেমে যেতে হলো 8 নম্বরে। ক্রিকেট খেলাটা কিন্তু অনেকটা মানসিক খেলাও। এই ধরনের তুগলকি আচরণগুলো কিন্তু কিছু ক্ষেত্রে হলেও একজন খেলোয়াড়ের পারফরমেন্সের উপর প্রভাব ফেলে। এবং সেই সঙ্গে আর একটা জিনিস যেটা অবশ্যই মনে হয়, সেটা হচ্ছে এই বর্তমান ভারতীয় দলের ব্যাটিং ক্ষেত্রে বিশেষত প্রপার টেস্ট মানসিকতার বা প্রপার মানে কিছু খেলোয়াড় থাকেন, অবশ্যই আছেন, যাদের কাছে টেস্টটা সবচেয়ে বেশি প্রাধান্য পায়। এই ধরনের খেলোয়াড় সংখ্যা কিন্তু কম। আমরা যদি একটু অতীতে পিছিয়ে যাই, সাম্প্রতিক অতীতে এই রাহুল দ্রাবিড়ের দলটা দেখি, সেই দলটা সমস্ত ফরম্যাট মিলে যে পারফরমেন্স, যে সাফল্যটা পেয়েছিল, সেখানে কিন্তু আমরা একটা জিনিস দেখতাম, টেস্ট দলের নিউক্লিয়াসটা থেকে কিছু অংশ দিয়ে কিন্তু সাদা বলের ফরম্যাটে ক্রিকেট খেলতো। এখানে এই জামানায় এই ম্যানেজমেন্টের আমলে কিন্তু উল্টোটা হচ্ছে, সাদা বলের ফরম্যাটের নিউক্লিয়াসকে তুলে নিয়ে এসে লাল বলের ক্রিকেটে খেলানো হচ্ছে। অবশ্যই লাল বলে আমরা জানি খেলতে অনেক বেশি স্কিল প্রয়োজন হয়, এবার সেই স্কিলটা গিয়ে যখন শর্টার ফরম্যাট খেলে সেটা অ্যাডজাস্ট করে নিয়ে যাওয়া যায়। কিন্তু এই দলটায় আপনি একটু যদি ভাবেন, দেখবেন একাধজন বাদ দিলে ব্যাটিং ক্ষেত্রে, ব্যাটারদের মধ্যে বলছি, একজন আজকে ধরুন সমস্ত খেলোয়াড় এই টিমের অবসর নিয়ে নিলেন, কজন ব্যাটারকে আপনি ভবিষ্যতে মনে রাখবেন টেস্ট ক্রিকেটে পারফরমেন্সের জন্য? কজন ব্যাটারকে এই টিমের? তাদের কাছে কিন্তু অনেক বেশি স্বচ্ছন্দ তারা বোধ করেন অনেক বেশি সাদা বলের ক্রিকেটে। এখানে একজন বা দুজন অন্তত ব্যাটার এই টিমটায় প্রয়োজন বলে মনে হয়, যারা চেতেশ্বর পূজারা বা রাহুল দ্রাবিড় ঘরানার প্লেয়ার হবেন, যাদের কাছে টেস্ট ক্রিকেটটা অন্যান্য ফরম্যাটের তুলনায় অনেক বেশি প্রাধান্য পাবে। এই মুহূর্তে যারা খেলছেন তাদের যদি উদাহরণ দেখি আমরা, অবশ্যই অভিমন্যু ঈশ্বরন সাম্প্রতিক অতীতে খুব ক্রাঞ্চ মোমেন্টগুলো রান করতে পারেননি। তিনি তার আরো বেশি রান প্রয়োজন দলে আসার জন্য। জায়গাটা মানে যেখানে এত কম্পিটিশন রয়েছে ভারতীয় ক্রিকেটে, সেখানে তাকে আরো বেশি রান করতে হবে। কিন্তু সেই বিষয়টাকে বাদ দিয়েও বলতে হয় যে অভিমন্যু ঈশ্বরন, সরফরাজ খান, এই ধরনের খেলোয়াড় যাদের কাছে, যারা আইপিএল দিয়ে পরিচিত নন, যাদের কাছে লাল বলের ক্রিকেটটাই সম্ভবত প্রথম এবং শেষ কথা, এই ধরনের ক্রিকেটাররা, এই ধরনের ক্রিকেটারদের টেকনিক সামান্য হলেও হয়তো একটু বেটার হবে, কারণ তাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন ফরম্যাটের মধ্যে সুইচ করার যে প্রয়োজনীয়তাটা, যেটা শুভমন গিল অস্ট্রেলিয়ায় সাদা বলের ক্রিকেট খেলছিলেন, তার ঠিক ব্রিসবেন ম্যাচে 4 দিনের মধ্যে শুরু হয়ে গেল বা 5 দিনের মধ্যে শুরু হয়ে গেল কলকাতায় টেস্ট, ওরকম একটা খোঁয়ার উইকেটে। এই যে সুইচটা তাদের করার প্রয়োজনটা খুব কম পড়বে। এইরকম ব্যাটার অন্তত দলে একজন বা দুজন থাকা উচিত বলে মনে হয়, যারা এই ফরম্যাটটাকেই সবচেয়ে আগে প্রাধান্য দেবেন। যেমন সূর্যকুমার যাদবকে এক্সক্লুসিভলি T20 ক্রিকেট খেলানো হচ্ছে, তেমনি এক্সক্লুসিভলি এই ফরম্যাটটাই খেলানো হবে, এরকম ব্যাটার কিন্তু এই টিমে
আছে? নেই। আপনি হয়তো যশস্বী জয়সওয়ালের উদাহরণ দেবেন, কিন্তু যশস্বী জয়সওয়াল সাদা বলের ক্রিকেটে ভালো খেলেন না বা জায়গা পাবেন না এরকম নয়, সেখানে এত বেশি কম্পিটিশন যে কারণে তাকে প্রথম 11-র বাইরে থাকতে হচ্ছে। ফলে একজন দুজন এরকম ব্যাটার টিমটাই প্রয়োজন যারা লাল বলের ক্রিকেটটায় প্রাধান্য দেবেন। ফলে তাদের টেকনিকটাও, সেটা স্পিনের এগেনস্টে হোক, সেটা পেস বোলিং এর এগেনস্টে হোক, সেই টেকনিকটা সামান্য হলেও অন্যরকম হবে, যাতে করে তারা লাল বলের ফরম্যাটটা সফলভাবে খেলতে পারবেন। এর সঙ্গে ব্যক্তিগতভাবে আমার আর একটা চেঞ্জ মনে হয় এই ভারতীয় দলে, মানে এই ভারতীয় দলের এই যে বর্তমান পারফরমেন্স, বিশেষত দেশের মাটিতে, সেটার উপর একটা বড় ইম্প্যাক্ট ফেলেছে। সেটা হচ্ছে রবিচন্দ্রন অশ্বিনের সরে যাওয়াটা। কেন বলছি এই কথাটা? তার একটা বিশেষ কারণ রয়েছে। কারণ গত বছরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে সম্ভবত মুম্বাই টেস্টে ওয়াশিংটন সুন্দরকে দলে নেওয়া হলো, এবং সেই টেস্টে তিনি বোধহয় 6টা বা 7টা উইকেটও পেয়েছিলেন বল করে। তো তারপরে কি হলো, ভাবা হলো যে ওয়াশিংটন সুন্দর অফ স্পিনার হিসেবে বোধহয় তৈরি ভারতীয় দলে খেলার জন্য। কেউ স্বীকার করুক বা অস্বীকার করুক, একটা অঘোষিত প্রেশার তৈরি করা হলো রবিচন্দ্রন অশ্বিনের উপরে অস্ট্রেলিয়া সফরে গিয়েও, যে ব্যাকআপ স্পিনার রয়েছে, আরো বেটার পারফরমেন্স প্রয়োজন, এবং যার ফলে এক্স্যাক্টলি হয়তো ড্রেসিং রুমের সমস্ত বিষয়গুলোকে মানে জানাও নেই বা সেগুলোকে নিয়ে আলোচনা করাটাও ঠিক না, কিন্তু সেখানে এমন একটা পরিবেশ তৈরি করা হলো যেখানে সিরিজের মধ্যবর্তী পর্যায়ে রবিচন্দ্রন অশ্বিন অবসর নিতে বাধ্য হলেন। সিডনিতে আমরা দেখলাম ওয়াশিংটন সুন্দর খেললেন। এইবার বিষয় হচ্ছে ওয়াশিংটন সুন্দরকে, অর্থাৎ অবশ্যই তার খেলোয়াড় ওয়াশিংটন সুন্দরকে নিয়ে কোনো অসুবিধা নেই, তার প্রতি কোনো ব্যক্তিগত অসুবিধাও নেই। তিনি খুব ভালো ব্যাটার, সেটা শুধুমাত্র এই রিসেন্ট পাস্টে নয়, সেটা আমরা 2021-এর অস্ট্রেলিয়া সফরের সময় বুঝেছি। তারপরে ইংল্যান্ডের বিরুদ্ধে যে সিরিজ ছিল সেখানেও আমরা দেখেছি তার ব্যাটিং পারফরমেন্স। আমি বলছি দেশের মাঠে 2021-এর ইংল্যান্ড, যেখানে তিনি একটা বা দুটো টেস্ট সম্ভবত খেলেছিলেন। তো সেই কারণে তার ব্যাটিং দক্ষতা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। এমনকি এই সাম্প্রতিক অতীত ম্যানচেস্টার টেস্টটা রবীন্দ্র জাদেজার সঙ্গে তিনি বাঁচিয়ে দিলেন খুব ভালো একটা সেঞ্চুরি করে। ইডেনে আমরা তাকে ভালো ব্যাটিং করতে দেখলাম, এবং গৌহাটিতে প্রথম ইনিংসেও, এখনো অব্দি যেহেতু প্রথম ইনিংসটা খেলা হচ্ছে, সেখানেও ভালো ব্যাটিংটা করলেন। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। এই ওয়াশিংটন সুন্দর ভারতীয় স্কোয়াডে এলেন বা প্রথম একাদশে এলেন কার জায়গায়, কোন রিপ্লেসমেন্টে তিনি এলেন? সেটা রবিচন্দ্রন অশ্বিন। কে রবিচন্দ্রন অশ্বিন? যিনি ভারত টেস্ট ক্রিকেটের ভারতীয় ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক, এবং ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সম্ভবত প্রথম সেরা দুই ম্যাচ উইনারের মধ্যে একজন। সেই অশ্বিনের জায়গায় এলেন ওয়াশিংটন সুন্দর। এবার এই ওয়াশিংটন সুন্দরের ব্যাটিং পারফরমেন্স, আমরা আজকে যা সমস্ত কিছু আলোচনা করছি ওয়াশিংটন সুন্দরকে নিয়ে, সম্পূর্ণটাই কিন্তু তার ব্যাটিং পারফরমেন্সের উপর দাঁড়িয়ে। তিনি যে রবি অশ্বিনের জায়গায় এলেন, সেই জায়গায় খেলতে এসে বোলার ওয়াশিংটন সুন্দরের পারফরমেন্সটা ঠিক কিরকম? স্ট্যাটিস্টিক্স বলছে এবছরে তার খেলা 9টা টেস্টের মধ্যে 9টা টেস্টে তিনি 10টা উইকেট পেয়েছেন। আবারও বলছি, এই বছর ওয়াশিংটন সুন্দর যে 9টা টেস্ট এখন অব্দি খেলেছেন, সেখানে তিনি 10টা উইকেট পেয়েছেন। তার বোলিং অ্যাভারেজ ব্যাটিং অ্যাভারেজের থেকে বেশি, ফলে বোঝাই যাচ্ছে। এবং তাকে যে 150 ওভারের বেশি, 9টা ম্যাচে 150 ওভারের বেশি বল করানো যায়নি, ফলে বোঝাই যাচ্ছে রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় আমরা যে প্লেয়ারটাকে নিয়ে এলাম, যে বোলারটাকে দলে আনলাম, বোলার হিসেবে দলে তার প্রভাব কতখানি। উল্টো দিকে রবিচন্দ্রন অশ্বিন, যাকে বাদ মানে প্রকারান্তরে বাদ দেওয়া একটা পরিবেশ তৈরি করা হয়েছিল, তিনি গত বছর যে 11টা টেস্ট খেলেছিলেন, সেখানে খারাপ পারফরমেন্স করুন ভালো পারফরমেন্স করুন, সেই 11টা টেস্টে অবসরে যাওয়ার আগে 47টা উইকেট নিয়েছেন 25 বা 26 অ্যাভারেজে। ভেবে দেখুন একজন। এবং এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমার কি ডব্লিউটিসি সাইকেলে কোথায় কি ম্যাচ রয়েছে তার শিডিউলটা কিন্তু অনেক আগে থেকে জানা রয়েছে। আমরা কিন্তু খুব অনেক আগে থেকে জানতাম যে এই ডব্লিউটিসি সাইকেলে সেনা কান্ট্রিজে ট্যুর কিন্তু দুটো, একটা নিউজিল্যান্ডের বিরুদ্ধে 2টো টেস্টের সিরিজ, আর একটা যেটা হয়ে গেল ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ। বাকি সবটাই কিন্তু হয় দেশের মাঠে, না হলে ম্যাক্সিমাম শ্রীলঙ্কায়। ফলে স্পিনাররা যেখানে একটা বড় ভূমিকা নেবে সরি এই ডব্লিউটিসি সাইকেলের ফাইনালে উঠতে, সেটা কিন্তু আমাদের জানা ছিল। সেটা জানা থাকা সত্ত্বেও 11 ম্যাচে 47 উইকেট নেওয়া বোলারটার ওপর আমরা এমন একটা প্রেশার তৈরি করলাম,
যাতে করে তিনি অবসরে যেতে বাধ্য হলেন, এবং তার জায়গায় এমন একজনকে নিয়ে আসলাম যিনি ব্যাটার হিসেবে অনেক স্বচ্ছন্দ, ব্যাটার হিসেবে অনেক ভালো পারফরমেন্স করছেন, কিন্তু বোলার হিসেবে যাকে বল দেওয়া যাচ্ছে না। ইডেনের মতো উইকেটে তাকে এক ওভারের বেশি বল দেওয়া যায়, বল করানো হয়নি। হয় ম্যানেজমেন্টের কনফিডেন্স নেই, অথবা তিনি সেই কনফিডেন্স অর্জন করতে ব্যর্থ হচ্ছেন, কি এক্স্যাক্টলি জানি না। যিনি 9টা ম্যাচে 10টা বেশি উইকেট পাননি, তিনি এসে গেলেন রবিচন্দ্রন অশ্বিনের জায়গায়। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে, এই সমস্ত অদ্ভুত কিছু সিদ্ধান্ত, অদ্ভুত কিছু স্ট্র্যাটেজি বলা ভালো, 3 নম্বরটাকে মিউজিক্যাল চেয়ার বানিয়ে দেওয়া, কোনো স্টেডি 3 নম্বর না থাকা, বোলিং নিয়েও কটা স্পিনার, কি স্পিনার, তার কি ব্যাকআপ, সেইটা নিয়ে এরকম এবং অদ্ভুত কিছু ডিসিশনের মধ্যে দাঁড়িয়ে থেকে ভারতীয় টেস্ট ক্রিকেটটাকে নিয়ে মানে কার্যত যেন ছেলে খেলা করা হচ্ছে। এর মধ্যে বলতেই পারেন আমরা ইংল্যান্ডের সিরিজ আমরা 2-2 ড্র করে এসেছি। অবশ্যই অবশ্যই সেখানে ক্রিকেটাররা, বেশ কিছু ক্রিকেটার খুব ভালো পারফরমেন্স করেছিলেন, কিন্তু শেষ দিন ওই ম্যাজিক্যাল স্পেলটা যদি মোহাম্মদ সিরাজ না করতেন, ওই টেস্টটাও কিন্তু 3-2 হেরে আসতে হতো। রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর মরণ বাচন একটা ম্যাচ যদি বাঁচিয়ে না আসতেন ম্যানচেস্টারে, ওই সিরিজটাও হেরে ফিরতে হতো। ফলে কি দেখা যাচ্ছে, একমাত্র বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জেতা ছাড়া আমরা কিন্তু গত 15 মাসে কোনো বড় দলের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিততে পারিনি, এবং দুটো ক্ষেত্রে অন্তত সম্ভবত বাজেভাবে হেরেছি, 3টে ক্ষেত্রে। ফলে এটাই আমাদের শেষ 15 মাসের টেস্ট ক্রিকেটের পারফরমেন্স। এরকম নয় যে টেস্ট ক্রিকেটে রোহিত শর্মা বা বিরাট কোহলি যেরকম একটা ব্যাড প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছিলেন দীর্ঘদিন ধরে, সেটা রবিচন্দ্রন অশ্বিনের ক্ষেত্রে ছিল। অশ্বিনকে অনায়াসে এই সাইকেলটা WTC খেলানো যেত, যা শিডিউল ছিল, যা পরিস্থিতি ছিল। ফলে এই সমস্ত কিছু অদ্ভুত সিদ্ধান্ত, ব্যক্তিগত পছন্দ অপছন্দ, সেগুলোকে এক জায়গায় করে এনে আজকে যখন শুভমান গিল টিমে নেই চোটের কারণে, সেখানে সরফরাজ খানকে টিমে নেওয়া যেত ইন্ডিয়ান উইকেটে, সরি, যে তিনি স্পিনটা খেলতে পারেন, কিন্তু সেখানে ডিসিপ্লিনারি কারণে তাকে দলের ধারে কাছে ঘেঁষে দেওয়া হচ্ছে না। অবশ্যই তিনি যেটা করেছিলেন সেটা খানিকটা ভুল, কিন্তু সেইটাকেও তো কোথাও গিয়ে একটা অ্যাডজাস্ট করিয়ে ফেরানো যেতে পারতো দলে, যখন দল এইভাবে হাঁটছে। জানি না, মানে ম্যানেজমেন্টের কিছু তুগলকি সিদ্ধান্তের কারণে যে টিমটা এত ভালো টেস্ট ক্রিকেটে পারফর্ম করছিল বিগত বেশ কিছু বছর ধরে, সেই টিমটা কিন্তু আজকে একটা সাধারণ টিমে পরিণত হয়েছে বললেও বোধহয় বেশি বলা হবে। এবং স্মরণাতীত কালের মধ্যে দেশের মাঠে সবচেয়ে খারাপ পারফরমেন্স এবং জঘন্যতম ক্রিকেটটা টেস্ট ক্রিকেটের নিরিখে অন্তত খেলে যাচ্ছে।